আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলির গুপ্তিপাড়া 2 নম্বর অঞ্চলের বৈদিক পাড়ায় কুয়ো খনন করতে গিয়ে ধসে মৃত্যু হলো এক শ্রমিকের। শ্রমিক টুটুল সমাদ্দারের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। মাধ্যমিকের রেজাল্ট আনতে গিয়ে স্কুলে যাচ্ছে এই বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ 2 ছাত্রীকে বলাগড় পুলিশ তৎপরতার সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করল খুশি পরিবারের সদস্যরা। তারাপীঠে ছেলে নামে পুজো দিতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা, আর এই সুযোগকে কাজে লাগিয়ে সর্বস্ব চুরি করল চোর। নদিয়ার শান্তিপুরে এই ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে চুরির কিনারা করল পুলিশ। রাজ্যের প্রাচীনতম ক্লাব চুচুড়া টাউন ক্লাবের পরিচালনায় অনূর্ধ্ব 10 ক্রিকেট প্রতিযোগিতা জয়ী টাউন রাইজিং। খেলা দেখতে দর্শকদের ভিড়। আসছে বিস্তারিত খবরে। গুপ্তিপাড়ায় কুয়ো খননের সময় ধসে মৃত এক শ্রমিক। আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া। হুগলি জেলার গুপ্তিপাড়া 2 নম্বর অঞ্চলের বৈদিক পাড়ায় সকালবেলায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায়, স্থানীয় বাসিন্দা শুভ্রা গোস্বামীর বাড়িতে 2টি কুয়ো খননের কাজ চলছিল। নিয়মিত কুয়ো কাটার কাজে নিযুক্ত ছিলেন টুটুল সমাদ্দার নামে এক শ্রমিক, যার বয়স ছিল 36 বছর। তিনি ওই এলাকাতেই পরিচিত একজন পরিশ্রমী ও অভিজ্ঞ কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকাল প্রায় 11টার সময় টুটুল সমাদ্দার কুয়োর নিচে নেমে মাটি কেটে উপরে তোলার কাজ করছিলেন। সেই সময় হঠাৎ কুয়োর দেয়াল ধসে পড়ে এবং তিনি কুয়োর ভেতরেই চাপা পড়ে যান। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিক যারা তখন আশেপাশে কাজ করছিলেন এবং গ্রামের কয়েকজন স্থানীয় বাসিন্দারা মিলে তড়িঘড়ি উদ্ধার কার্য শুরু করেন। বহু চেষ্টার পর তাকে মাটি থেকে বের করে এনে দ্রুত কানলা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানকার কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। টুটুল সমাদ্দারের এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন তার মা। প্রতিবেশীরাও হতবাক ও শোকাহত। জানা যায়, টুটুল সমাদ্দারের বাড়ি গুপ্তিপাড়া গ্রামের বাবুরডাঙ্গা এলাকায়, যা গুপ্তিপাড়া 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত। এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কুয়ো খননের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাদের অভিযোগ, কাজ চলার সময় কোনো প্রকার সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু গ্রামবাসীদের মুখ থেকে জানা গেছে যে এই কুয়ো কাটার কাজের জন্য সংশ্লিষ্টদের কাছে কোনো সরকারি পারমিশনও ছিল না, ফলে নিয়ম বহির্ভূতভাবে এই কাজ চলছিল বলেই অনেকের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের দিক থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে যেন এমন দুঃখজনক ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজরদারি ও নিয়ম মেনে কাজ করানোর ব্যবস্থা গ্রহণ করা হোক। কাজ করেছে দিয়ে এখানে 4-5 জন ছিল, দিয়ে বাড়িওয়ালা বলেছে যে এখানে যদি অসুবিধা হয় তোরা করিস না। ছেলেটার নাম আমি জানি না। দিয়ে তারপরে হঠাৎ করে ধস নেমে তারপরে ও মাটির তলায় ছিল, প্রায় 7-8 মিনিট হয়তো ছিল। দিয়ে তারপর তুললো, বাড়ির লোক করে খবর দেওয়া হলো, বাড়ির লোক আসলো, বাড়ির লোক এসে বললো, বলার পরে তারপরে ওদের ধরে বেঁধে কালনা নিয়ে গেল। দেখলাম এখানে কুয়ো কাটছে কয়েকজনা, তারপরে কুয়ো কাটছে আমরা আমাদের মতো আছি প্রতিবেশী ঘরের ভিতরে। হঠাৎ তখন কটা 10টার পরে, টাইমটা ঠিক বলতে পারবো না, পারিবারিক হইচই, বাড়ির ঘর থেকে বেরিয়ে এসে দেখি এই অবস্থা।
বরুণ দাস ও সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন ফতেমা বিবি। এদিন চন্দননগরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক। জানা যায়, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা বিবি নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার 1 বছর পর থেকেই। গত ৪৫ বছর ধরে চন্দননগর কুটির মাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি। তার স্বামী, সন্তান, সন্ততি রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 1980 সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। 1982 সালে চন্দননগরে এক বেকারি মালিক মজফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তার। তাদের 2 কন্যা সন্তান রয়েছে। কন্যাদের বিয়েও হয়ে গিয়েছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন ট্যুরিস্ট ভিসা নিয়ে আসার 1 বছর পর থেকেই। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলেছেন। যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গিয়েছেন তাদের খোঁজ শুরু করা হয় নতুন করে। চন্দননগরের কুঠির মাঠের পাশে মসজিদের পেছনে মজফর মল্লিকের দোতলা বাড়ি। সেই বাড়ি থেকে এদিন ফতেমা বিবিকে গ্রেপ্তার করল পুলিশ। এতদিন পর একজনকে বিদেশি নাগরিক হিসেবে গ্রেপ্তার করায় তার প্রতিবেশীরা অবাক। আইনি জটিলতা কাটিয়ে ফতেমার মুক্তি চাইছেন তারা। তার পাকিস্তানে কেউ নেই, যারা আছেন তারা সবাই ভারতে। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায় তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা 10 বছর হয়ে গেছে আর যাতায়াত বন্ধ করে দিয়েছে। ওখানে এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া 50 বছর 55 বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের রোগ আছে, অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে। ডাক্তার ঘরে এসে দেখে যায়, এক সময় অজ্ঞান হয়ে যায়। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়, না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয়। 35 বছর হওয়ার পর তার যদি 2জন সন্তান থাকার পরও এখন তাকে, ওনার তো ওখানে কেউ নেই, কার কাছে যাবে? ওনার তো সারাটা জীবন এখানে কেটে গেল। এখন পাকিস্তানে উনি গিয়ে করবেন কি? ওনার তো দেশ এখন এইটাই। এত বছর পরে এইগুলো নতুন করে সব এখানে আছে। দেখুন, প্রশাসন কি বলছে এটা জানি না, প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে। তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে। জানা গিয়েছে, হুগলির নালিকুলে বাড়ি ছিল ফতেমার পূর্বপুরুষদের। সেখানেই তার জন্ম। পরে কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চলে যান ফতেমার বাবা। সেখান থেকেই 80 সালে ভারতে আসেন। 60 বছর বয়স হয়ে গিয়েছে ফতেমা বিবির। নানা ধরনের ওষুধ খেতে হয় তাকে। ডাক্তার দেখানো হয়েছে হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, এমনই অনুরোধ পরিবারের সকলের। কি বলছেন তারা, শুনুন। অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা কিছু বলতে চাই না। বরুণ দাস, কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকা থেকে চুঁচুড়া আরোগ্যের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। চুঁচুড়া থানার সহযোগিতায় চুঁচুড়া আরোগ্যর উদ্যোগে মানসিক ভারসাম্যহীন তরুণী উদ্ধার হলো। উদ্ধারের পর তাকে ভর্তি করা হয় চুঁচুড়া হাসপাতালে। ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকা থেকে এদিন এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা চুঁচুড়া আরোগ্যর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ইন্দ্রজিৎ দত্তকে ফোনে জানান, ব্যান্ডেল চার্চ এলাকায় মানসিক ভারসাম্যহীন তরুণী 2 দিন ধরে ঘোরাফেরা করছে। তিনি বিষয়টি শুনে চুঁচুড়া থানার আইসিকে জানান। এরপর থানার পক্ষ থেকে চুঁচুড়া আরোগ্যকে অনুরোধ করা হয় ওই তরুণীকে উদ্ধার করার জন্য। লিখিত সেই অনুরোধ পত্র পেয়ে চুঁচুড়া আরোগ্যর মহিলা কর্মী ও চুঁচুড়া থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণীকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করে। কি বলছেন ঘটনা সম্পর্কে চুঁচুড়া আরোগ্যর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ইন্দ্রজিৎ দত্ত, শুনুন। আজকে দুপুর ঠিক 1টা থেকে 1:30 নাগাদ আমাদের ব্যান্ডেল চার্চ এলাকার বেশ কিছু মানুষ, ওখানকার ব্যবসাদার বা ওখানকার কিছু মানুষ যারা ওখানে প্রতিনিয়ত থাকেন বা যাতায়াত করেন, তারা ফোন করলেন। ফোন করে বললেন একটা 20-22 বছরের একটা মেয়েটা মানসিক ভারসাম্যহীন 2 দিন ধরে নাকি ওখানটায় ঘোরাঘুরি করছে। যেহেতু মেয়েটার বয়সও কম, রাতের বেলা বিভিন্ন রকম অসামাজিক লোকজনও রাস্তাঘাটে থাকে। সেই জায়গায় আমাদেরও আর কি খুব লাগলো ব্যাপারটা, আর কি টাচি ব্যাপার। ওই সঙ্গে সঙ্গে আমাদের চুঁচুড়া থানার আইসিকে খবরটা জানায় এবং আইসি সাহেব আমাদের চিঠি করেন চুঁচুড়া আরোগ্যকে। আমাদের ভলেন্টিয়াররা প্লাস চুঁচুড়া থানার লেডি পুলিশ এবং অন্য কনস্টেবল সহ তারা যায়, গিয়ে মেয়েটাকে ব্যান্ডেল চার্চ ওই সংলগ্ন এরিয়া থেকে উদ্ধার করে নিয়ে আমরা চুঁচুড়া হাসপাতালে আপাতত ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য আমরা
ভর্তি করতে নিয়ে যাওয়া হয়েছে, ভর্তি করা হবে। ভর্তি করার পরে মেয়েটার যেভাবে, যদিও বাড়ির ঠিকানা বলতে পারে, এর আগেও আমরা এরকম বহু কেস যাদের সুস্থতা করিয়ে বাড়িতে পৌঁছানো হয়েছে সুচারকদের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতাতে। এই ক্ষেত্রে তাই যেহেতু মেয়েটার বয়স 20-22 বছর বয়স, সেহেতু একদমই কম বয়স, রাস্তাঘাটে এরকম ঘোরাঘুরি করবে, পড়ে থাকবে, দুদিন ধরে পড়ে আছে ওখানে। আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে চেষ্টা করবো মেয়েটাকে সুস্থ করে বাড়ির পরিবারে। এরকম শুধুই অল্প বয়সী বলে না, বয়স্ক বা অনেক মহিলারা যারা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এরকম বহু মানুষকেই আমরা আরোগ্যর মাধ্যমে হাসপাতালের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় তাদের বাড়িতে পৌঁছেছি। এক্ষেত্রেও আমরা চেষ্টা করব, চেষ্টার আমাদের ত্রুটি থাকবে না। আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতাল, আমাদের জেলা প্রশাসন, চুঁচুড়া থানা প্রত্যেকেই এই ব্যাপারগুলো সহযোগিতা করে। আমরা চেষ্টা করব মেয়েটাকে সুস্থ এবং স্বাভাবিক করে, যদি ওর মেয়ের বাড়ির ঠিকানা বলতে পারে আমরা যোগাযোগ করে বাড়ি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 6 ঘন্টার মধ্যে উদ্ধার হারিয়ে যাওয়া 2 নাবালিকা। হুগলি জেলা পুলিশের সাফল্যে মুখে হাসি 2 পরিবারের। চলতি মাসের 2 তারিখ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। বলাগড় ব্লকের একটি স্কুলের ছাত্রী সকালবেলা মাধ্যমিকের রেজাল্ট স্কুলে আনতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে আর সে বাড়িতে ফেরেনি। দীর্ঘক্ষণ ধরে বাড়িতে না আসায় ওই ছাত্রীর পরিবার রাত 8:30 নাগাদ বলাগড় থানায় এসে নিখোঁজের খবর জানান। তাদের লিখিত আবেদন পেয়ে বলাগড় থানার পুলিশ খোঁজ শুরু করে। এসআই রোহন মল্লিকের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়। তদন্ত করতে গিয়ে পুলিশ মেয়েটির সকল আত্মীয়, পরিবার ও বন্ধুবান্ধবকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে। এই তদন্ত চলাকালীনই খবর আসে যে আরও এক বান্ধবী একইভাবে স্কুলের রেজাল্ট আনতে গিয়ে বাড়ি ফিরেনি। দুজনের কাছেই কোনো ফোন ছিল না। পুলিশ বিভিন্ন সূত্রে খবর পেয়ে হাওড়া, ডোমজুর, দমদম এবং বারাসত থানা এলাকায় অভিযান চালায়। শেষমেশ ভোরবেলা বারাসত থানা এলাকা থেকে ওই 2 নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। মাত্র 6 ঘন্টার মধ্যেই পুলিশের সাফল্যে খুশি 2 পরিবারের সদস্যরা। মেয়েদের ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন শুনবো। আসলে আমার মেয়েটা একটু কোথাও চলে গেছিল। যাওয়ার পরে আমি বলাগড় থানাকে রিপোর্ট করি। বলাগড় থানা অতি দ্রুততার সঙ্গে আমার মেয়েটাকে খুঁজে দেয় আমার কাছে। এইবার বলাগড় থানাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার মেয়ের রেজাল্ট একটু খারাপ হয়েছিল মাধ্যমিকে, তাই রাগ করে চলে গেছিল আত্মীয়ের বাড়ি, আত্মীয়ের বাড়ি চলে গেছিল। তারপরে তো খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না। তো আমরা আর বেশি দূর না খুঁজে তাড়াতাড়ি করে বলাগড় থানায় চলে এসেছি এবং থানার স্যার যেভাবে প্রসিডিওর করতে বলেছে সেইভাবে আমরা সব প্রসিডিওর মেনটেন করেছি এবং এখানে থানার যত স্টাফ ছিল সবাই আমাদের খুব হেল্প করেছে, প্রত্যেকে। মিসিং হওয়ার পর আমরা এনকোয়ারি শুরু করি এবং আমাদের ইমিডিয়েটলি, যেহেতু ব্যাপারটা সেন্সিটিভ, এবং আমরা এসআই রোহনের নেতৃত্বে একটা টিম গঠন করি যেটাকে মনিটর করতে থাকে ওসি বলাগড়। এবং আমরা বলাগড় থেকে ব্যাপার যে সমস্ত অ্যাঙ্গেলগুলো খতিয়ে দেখা সেগুলো দেখি। অলমোস্ট 15 to 20 পার্সনকে আমরা ইন্টারোগেট করি, এক্সামাইন করি। আমরা তার ফ্রেন্ডস, মেয়েটির রিলেটিভস অ্যান্ড আদার সমস্ত অ্যাঙ্গেল আমরা খতিয়ে দেখতে শুরু করি। লাস্টলি টেকনিক্যাল ইন্টেলিজেন্স অ্যান্ড ম্যানুয়াল যে সোর্স আছে সেগুলোকে প্রপারলি ইউজ করি এবং এর মাধ্যমে একটা টুইস্ট পাওয়া যায়। সেটা হচ্ছে ওই মেয়েটি যে হারিয়েছে তার সাথে কিন্তু আবার খবর পাই যে আরেকটি মেয়ে কিন্তু মিসিং আছে। তো আলটিমেটলি আমরা 2টো মেয়েকেই খোঁজ লাগাতে শুরু করি এবং কিছুক্ষণের মাধ্যমে জানা যায় যে মেবি 2টো মেয়ে একই সাথে মিসিং আছে এবং একই জায়গায় আছে মেবি কোথাও। লাস্টলি বিভিন্নভাবে আমাদের অ্যাঙ্গেল দেখার পর আমরা বিভিন্ন জায়গাতে রেড করতে টিম পাঠাই। এসআই রোহন এর নেতৃত্বে আমার টোটাল টিম উইথ লেডি পুলিশ পার্সোনাল। আমরা প্রথমে ডোমজুর পাঠাই, ডোমজুর থেকে সূত্র ধরে আমরা দমদমে টিম পাঠাই, দমদম থেকে সূত্র ধরে, এটা রাতের মধ্যেই চলছে। ডোমজুর থেকে আমরা দমদম থেকে আমরা বারাসাতে টিম পাঠাই। লাস্টলি রাত 2:30 নাগাদ বারাসাত থেকে আমরা দুটো মেয়েকেই আমরা কিন্তু রেস্কিউ করতে সক্ষম হই। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। তারাপীঠে ছেলে নামে পুজো দিতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা, আর এই সুযোগকে কাজে লাগিয়ে সর্বস্ব চুরি করল চোর। নদিয়ার শান্তিপুরে এই ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে চুরির কিনারা করল পুলিশ। রাজ্যের প্রাচীনতম ক্লাব চুঁচুড়া টাউন ক্লাবের পরিচালনায় অনূর্ধ্ব 10 ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী টাউন রাইজিং। খেলা দেখতে দর্শকদের ভিড়। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে।
সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। খড়দহ পাতুলিয়ায় মাধ্যমিক ছাত্রের রহস্য মৃত্যু, খুন নাকি আত্মহত্যা, তদন্তে রহড়া থানার পুলিশ। শোকের ছায়া এলাকায়। মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করেছে মেধাবী ছাত্র সাগর চৌধুরী। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর যথেষ্টই খুশিতে ছিল সাগর। রেজাল্ট বেরোনোর রাত্রিবেলায় কারোর ফোন এসেছিল সাগরের কাছে। তারপর সাগর চৌধুরী রাত্রিবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিন সকালে তার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে আম গাছের নিচ থেকে তার মৃতদেহ পাওয়া যায়। সূত্রের খবর, কোমরের নিচ থেকে পা পর্যন্ত শরীরের হাড় টুকরো টুকরো করে ভাঙা ছিল সাগরের। খুন নাকি আত্মহত্যা, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। মেধাবী ছাত্র সাগর চৌধুরীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ গোটা এলাকায়। ওর সাথে কোনো শত্রুতা আমি ছিল এরকম কোনো? কি করে ওদের শত্রুতা থাকবে? লাস্ট রাত্রেবেলা মানে কখনো ঘরে ঢুকেছিল? ও তো রাত ঢুকেই যায় ঘরে, 8-9টা ঘরেই থাকে, খাওয়া দাওয়া করে, রাত 11টা অবধি জেগে থাকে হয়তো, তারপরে ঘুমিয়ে। ও আলাদা ঘরে ঘুমায়? এই পাশে ঘর। তা রাত্রেবেলা কখন ঘর থেকে বেরিয়েছে আপনারা বুঝতে পারেননি? কেউ জানে না। ওর কোনো ফোন এসেছিল এইরকম? সেটা তো বলতে পারবো না। ওর ফোন কি পুলিশ নিয়ে গেছে? দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। দেশের বিভিন্ন রাজ্য ছাড়াও ভিন দেশেও এ রাজ্যের হুগলির কাঁচা আমের চাহিদা রয়েছে। আর বাড়তি পয়সা উপার্জনের আশায় এখানকার আম চাষিরা কাঁচা আম খড়ে তুলছেন। বাংলার পাকা আমের সঙ্গে সঙ্গে কাঁচা আমেরও চাহিদা রয়েছে ভিন রাজ্যে। শুধু ভারতের বাজারেই নয়, কাতার, লন্ডন, ইতালিতেও কাঁচা আম রপ্তানি হয় বাংলা থেকে। মালদা, মুর্শিদাবাদের পর হুগলি জুড়ে একাধিক আম বাগান রয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের ভয়ে দাম পাওয়ার আশায় হুগলির বেশিরভাগ আম চাষি কাঁচা অবস্থাতেই আম বিক্রি করে দেন। গোটা বছর হুগলি থেকে কয়েকশো টন কাঁচা আম বাইরে
রপ্তানি হয়। হিমসাগর, সরি, ল্যাংড়া, গোলাপখাস, মোহনভোগ, দোফলা ও বিভিন্ন আটির আম উৎপাদন হয় গোটা হুগলি জেলা জুড়ে। যদিও ফলনের তুলনায় এই মরশুমে দাম কম থাকলেও চাষি ও ব্যবসায়ীদের ধারণা আমের দাম বাড়বে। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য হুগলির বহু আম চাষি কাঁচা অবস্থাতেই আম পেরে নেন কিছুটা লাভের আশায়। চাটুজ্জে ও আটির আম সহ বেশ কয়েকটি প্রজাতির কাঁচা আম পেরে নেওয়া হয়। হুগলির ব্যান্ডেল, পোলবা, বলাগড়, চন্দননগর ও সিঙ্গুর সহ একাধিক বাজার থেকে কয়েকশো টন কাঁচা আম দেশের বিভিন্ন রাজ্য সহ বিদেশেও পাড়ি জমায়। কি বলছেন এবছর আম চাষ সম্পর্কে এবং কাঁচা আমের চাহিদা সম্পর্কে আম চাষিরা, শুনুন। কোথায় কোথায় যায়? সব বাইরে যায় এখনো, আপনার বাইরে বলতে দিল্লি, বোম্বে, চেন্নাই, ব্যাঙ্গালোর, বিহার, ইউপি, উড়িষ্যা, সব বিকাশ, আপনার বিশাখাপাটনা সব যায়। এবার এখনো ইউএসএ চালু হয়নি, তাও মোটামুটি একটা কার্টুন পার্টি থাকে, ওইটা আপনার সৌদি, তারপর দুবাই, মিশর, ওই কার্টুন পার্টি এখনো এসে পৌঁছায়নি, ওরাও আসে। এমনি মোটামুটি আমাদের রাজ্যে মোটামুটি সব জায়গায় চলছে আমার। আর এই যে এখন যা পরিস্থিতি, তাহলে এবারে এবছরে মানে কত টন মনে হচ্ছে হবে যাবে আপনার মোটামুটি? এখন বোঝা যাচ্ছে না, এখন পার ডে কত যাচ্ছে এখন পর্যন্ত আমি 8 টন 10 টন মোটামুটি হিসেবে আছে পার ডে আছে। ভেন্ডি আছে 5 টন 7 টন, আর কাঁচা আম আছে। এখন পাকা আম এসে পৌঁছায়নি, পাকা আম একদিন পেয়েছিলাম খালি। মোটামুটি চাষিরা যেটুকু বলছে গতবারের থেকে এবারে একটু ফলন কম আছে, চাষিদের কথা আর কি, ঠিক আছে। এবার মার্কেট থেকে যেটা হবে মার্কেটের উপর হবে। মানে আলুর মতো যদি আমের একটা বাজার তো ভালোই আছে আমের, যদি ফলন আরও বাড়ানো যায় তাহলে তো আরও ভালো হবে। ফলন বাড়ানো থাকলে আপনার বাইরেকার ব্যাপারই ঢুকবে। সে চাষিরা বলছে ফলন নেই বলে অনেক সবাই বাইরেকার ব্যাপারে ঢুকতে চাইছে না। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। দিলীপ ঘোষকে নিয়ে প্রশ্ন অর্জুন সিং এর। একজন তৃণমূল সাংসদ বারিক বিশ্বাস ঘনিষ্ঠ জিয়ারুল হককে নিয়ে কেন কেন্দ্রীয় এজেন্সি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ? কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং, শুনবো। প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাকে, জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। আমরা কি করি আজকে? জিয়াউর হক হলো একজন বিজনেসম্যান, ইলিগাল বিজনেসম্যান। সেই বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি ডিআরএম কাছে যাচ্ছেন, উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন, উনি এইমসে চলে যাচ্ছেন। জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন। এই জিয়াউর হক হলো দিলীপ বাবু, আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান। বারিক বিশ্বাস কে? বারিক বিশ্বাস স্মাগলার অফ তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষ কি সেই পথেই? মুকুল্লায় কথা আমি বলবো না, মুকুল্লা এখন ডেড বেডে আছেন, ওনার কথা আমার বলা উচিত না। হক হলো বারিক বিশ্বাস তৃণমূলে একটা স্মাগলার আছে, যে বসিরহাট থেকে নিয়ে বনগাঁও যত বর্ডার আছে পুরো বর্ডারটাও কন্ট্রোল করে। বর্ডারের থেকে স্মাগলিংয়ের সমস্ত, আপনি বারিক বিশ্বাস নাম শুনেছেন, আপনি কেন রিকল করতে পারছেন আমি বুঝতে পারছি না। সেই বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান হলো জিয়াউর। বারিক বিশ্বাসের লিঙ্ক কার সাথে? তৃণমূলে? বারিক বিশ্বাস তৃণমূলের তো স্মাগলার, তৃণমূলে এস্টাবলিশড স্মাগলার। ওই জিয়াউর হক, বারিক বিশ্বাস সবসময় অভিষেকের বাড়িতে পড়ে থাকে। কি বলছেন আপনি? অনেকবার ডেকেছে ইডি। সেই বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান হলো জিয়াউর। আপনি সৈকত মোল্লা থেকে নিয়ে ধরুন নিন, তারপরে ওই যে অ্যারেস্ট হয়েছে বসিরহাট থেকে, কি নাম ওর, শেখ শাহজাহান, সে সব ওর চেলুয়া বারিকের। তার মানে যে কথাটা আপনি বলছেন যে দিলীপ ঘোষের সাথে তৃণমূলের যোগ আছে, আপনি কালকেও বলেছেন, তাহলে কি এটা স্পষ্ট হলো? এস্টাবলিশড হয়েছে। এই তো জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। জিয়াউর হককে উনি বিজনেস পাইয়ে দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সব এজেন্সির কাছে যাচ্ছেন, এইমস হসপিটালে যাচ্ছেন, ওখানে ওষুধ সাপ্লাই করাবেন, উনি ওখানে যাচ্ছেন। তো এই সব লোককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন, তার মানে তো এটাই তো এস্টাবলিশ হচ্ছে না। তারাপীঠে পুজো দিতে গিয়ে সর্বস্ব খোয়ালেন ICDS কর্মী। বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে প্রায় 5 লক্ষ টাকা দ্রব্য সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
সিসি ক্যামেরা দেখে চোরের কিনারা করলো পুলিশ। তারাপীঠে ছেলের নামে পুজো দিতে গিয়ে সর্বশান্ত এক আইসিডিএস কর্মী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কয়েক লক্ষ টাকা সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দ্রুত তদন্তে নেমে পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত। নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বিলের ধার এলাকার ঘটনা। জানা যায় আইসিডিএস কর্মী তুলসী দেবনাথ গত দুদিন আগে তারাপীঠে গিয়েছিলেন তার ছেলের জন্য পুজো দিতে। এদিন প্রতিবেশীরা তাকে ফোন করে জানায় ঘরের প্রত্যেকটি দরজা খোলা। তুলসী দেবনাথ তড়িঘড়ি বাড়িতে এসে দেখে 4টি আলমারি সহ শোকেসের মধ্যে থাকা সমস্ত সোনার গহনা লুটপাট করে দুষ্কৃতীরা। এছাড়াও প্রত্যেকটি ঘর লন্ডভন্ড পরিস্থিতিতে পড়ে রয়েছে। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার গহনা পাওয়া গেছে বলে দাবি করছেন তুলসী দেবনাথ। যদিও দুঃসাহসিক চুরির ঘটনা উঠে আসে সিসি ক্যামেরায়, আর সেই সিসি ক্যামেরা দেখে পুলিশ তদন্তে নামে। এরপর পুলিশের হাতে পাকড়াও হয় এক দুষ্কৃতী। এখন সর্বশান্ত আইসিডিএস কর্মী তুলসী দেবনাথ। রবিবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আরো দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে। সম্প্রতি নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুরও দিনে রাতে ঘটছে চুরির ঘটনা। পুলিশকে হতে হচ্ছে নাজেহাল। এমতো পরিস্থিতিতে চুরির ঘটনা কিভাবে রোধ করা যায় সেই নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে শান্তিপুর থানার পুলিশের। তো এখন ওই লোক কোথায় গিয়েছিল, বাড়ি ছিল না। আচ্ছা, কোথাও বেড়াতে গিয়েছিল? পুরী টুরি? না, পুরী না, ওই শুনলাম ইয়েতে তারাপীঠ না কোথায় গিয়েছে। তারপরে সেদিনকে তো আর বাড়ি আসেনি, বিকেলবেলা গিয়েছিল, কালকে বাড়ি এসেছে। আর এদিকে কেউ কেউ দেখতে পেরেছে যে এরকম ইয়ে নেই, দরজায় তালা নেই, তালা ভাঙা ছিল। তালা ভাঙা ছিল। আচ্ছা, বাড়িতে ওনাকে উনি আছে তো বোধ হয়। তারপর কি হলো? তারপরে ওনাকে ইয়ে করা হলো যে ওনার ফোন নম্বর ওনাকে তো জানানো দরকার। যে আমরা যখন দেখতে পেলাম যে এরকম তালা বালা ভাঙা আছে, সারাদিনের মধ্যে আর কেউ অত ইয়ে করেনি। বিকেলবেলা সন্ধ্যের দিকে তখন দেখতে যে এই অবস্থা। আচ্ছা, তখন যারা দেখেছে তারাই আবার এই ওকে ফোন টোন করে জানিয়েছে যে এই ব্যাপার। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। রাজ্যের প্রাচীনতম ক্লাব চুচুড়া টাউন ক্লাবের পরিচালনায় অনূর্ধ্ব 10 ক্রিকেট প্রতিযোগিতা জয়ী টাউন রাইজিং। খেলা দেখতে দর্শকদের ভিড়। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure.
marriage, conference, shooting, and get together. All are in one roof. Yes, think about Poth Shathi, Hugli. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। বাঁশবেড়িয়া ডিস্ট্রিক্ট নাট্য সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঁশবেড়িয়ার একটি অন্যতম সংস্থা ডিস্ট্রিক্ট নাট্য সংস্থা। এই নাট্য সংস্থার এবছর 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুদিন ব্যাপী বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুলে বাঁশবেড়িয়া পৌর এলাকার বাঁশবেড়িয়া ও ত্রিবেণী শহরের মোট 4টি নাটকের দল নাটক মঞ্চস্থ করবেন। প্রদীপ জ্বালিয়ে নাট্যচর্চার উদ্বোধন করেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ আরো অনেকে। প্রথম দিন সন্ধ্যায় ডিস্ট্রিক্ট নাট্য সংস্থার প্রযোজনায় নাটক খুন হওয়ার পর, যা দেখতে বহু মানুষ উপস্থিত ছিলেন। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে ডিস্ট্রিক্ট 1975 সালের থেকে 2025 আমরা গত বছর 11ই অক্টোবর আমরা 50 বছরে পদার্পণ করেছি এবং এই বছরটা এই 50 বছর উপলক্ষে আমরা সারা বছর ব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করেছি। মূলত আমাদের সকলেই জানেন যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে 5 দিন ব্যাপী যে নাট্যোৎসব হয়, তো এবছর আমরা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 4টি নাট্যোৎসব আমরা করব। যে নাট্যোৎসবের প্রথম পর্যায়ের নাট্যোৎসব শুরু হলো আজ 3রা মে। এখানে যে দলগুলো অংশগ্রহণ করবে তারা প্রত্যেককেই বাঁশবেড়িয়া পৌরাঞ্চলের নাট্যদল। এখানে আছেন নবনিকেতন, এখানে আছেন ডিস্ট্রিক্টের নিজস্ব একটি নাট্যদল, আছেন সন্ধ্যা ভারতী থিয়েটার গ্রুপ, আছেন মঞ্চদর্পণ বাঁশবেড়িয়া আরও একটি নাট্যদল। আরও একটি নাট্যদলে থাকার কথা ছিল, দুর্ভাগ্যবশত তারা এবারে আমাদের কাছে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি। সেটা ত্রিবেণীর নবপুরে নাট্য সংস্থা, যার পরিচালক বিমান ভট্টাচার্য। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া CNI চার্চের পক্ষ থেকে বিশিষ্ট জনেদের উপস্থিতিতে 200 বছরের ইতিহাসে দ্বিতীয়বার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চুচুড়া CNI চার্চের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। চুচুড়া ঘড়ির মোড়ে রয়েছে চুচুড়া CNI চার্চ। এই চার্চ 200 বছরে পদার্পণ করেছে। পাশাপাশি কাশ্মীরের ঘটনায় মানুষের মধ্যে যে ভুল বার্তা পৌঁছচ্ছে, সেই কথা মাথায় রেখেই চার্চের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। চার্চের 200 বছরের ইতিহাসে দ্বিতীয়বার রক্তদান শিবির হলো। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ আরো অনেকে। এদিন এখানে 50 জন মানুষ রক্তদান করেন। আজকের এই যে ফিলিংসটা সম্পূর্ণ আলাদা, নতুন ধরনের ফিলিংস। যে এখানে এই চার্চ যে প্রার্থনা বিয়ে, ওই প্রার্থনা বিয়ে আমরা রক্ত দিয়ে নিজে সত্যি খুব পবিত্র লাগছে, আনন্দ উপভোগ করছি আগের থেকে। সত্যি এটা ঐতিহাসিক, তার কারণ এই চুচুড়া চার্চের 200 বছর উপলক্ষে এখানকার ফাদার সেবাস্টিয়ান ভাজরা এই উদ্যোগ গ্রহণ করেন এবং এটা একটা নজির তৈরি হচ্ছে, সাক্ষ্য বহন করছে সেই রক্তদান শিবির এখানে এসে। তাছাড়া আপনারা সবাই জানেন যে বাইবেলের একটা প্রধান বাণী, সেটা হচ্ছে ডান হাতে দান করলে বাঁ হাত জানতে পারবে না। সেটাই কিন্তু প্রকৃত দান। হ্যাঁ, আমাদের 200 বছর উপলক্ষে, 200 বছর উদযাপন উপলক্ষে আমাদের চার্চে যে কমিটি আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা কীভাবে উদযাপন করব। তো আমরা দেখেছি যে আজকের যে পরিস্থিতিতে আমাদের যে রক্তদানের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তো এই রক্তদান এবং ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, সর্বধর্ম সমন্বয়, অঙ্ক প্রতিযোগিতা, ফুটবল ম্যাচ, টুর্নামেন্ট এগুলো করার উদ্দেশ্যের মধ্যে আমাদের দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে রক্তদান। তো আমাদের যুব সমিতি যারা আছেন তাদেরকে আমরা উৎসাহিত করি এবং মহিলা সমিতির মায়েরা তারা উৎসাহিত হন। তো ওনারা সবাই মিলে এটা উদ্যোগটা নিয়েছেন এবং এটাতে আপনাদের সকলের সহযোগিতা, মানে যেভাবে বিশিষ্ট ব্যক্তিগণ যারা এসেছিলেন আজকের দিনে, তাদের সকলের সহযোগিতায় এবং রক্তদাতাদের সহযোগিতায় এটা সুন্দরভাবে উদযাপন হতে পারছে। তার জন্য সকলকে ধন্যবাদ জানাই।
অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চোখ আমাদের অমূল্য সম্পদ। গ্রীষ্মে প্রখর তাপ এবং ধুলোবালির হাত থেকে চোখকে কিভাবে ভালো রাখবেন সেই সম্পর্কে খোলামেলা আলোচনায় চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অরূপ বোস। আজ দেখুন শেষ পর্ব। দ্বিতীয় যে জিনিসে আসা যাক, সেটা হচ্ছে যে এই সময় যে রেনুর জন্য অ্যালার্জি হয় এটা কিন্তু অত্যন্ত কমন। সুতরাং যখনই আপনারা বাইরে থেকে ঘুরে ঘরের ভেতর আসছেন, এসে একটুখানি পরিষ্কার খাবার জল দিয়ে চোখটা ধুয়ে নিন। জলটা একটু ঠান্ডা হলে ভালো, তাহলে ওটা টেম্পারেচারটা নিউট্রালাইজ করবে এবং অ্যালার্জিটা কম রাখবে। এছাড়া যদি বেশি অ্যালার্জি হয়, একদম চোখ রগড়াবেন না, চোখ ঘষবেন না। চোখে জল দিয়ে যদি তার উপশম না হয়, তাহলে একটু চোখের ডাক্তারবাবুর পরামর্শ নিন। সেখানেও আমি বলবো, আপনি যদি একটা সানগ্লাস পরে বাইরে বেরোন, তাহলে কিন্তু এই যে অ্যালার্জেন্স উড়ে বেড়াচ্ছে সেগুলো চোখের ওপর বসবে কম, তাতে কিন্তু অ্যালার্জির সম্ভাবনাও কমে যায়। এছাড়া মাঝে মাঝেই ঝড় উঠছে, ধুলোবালি, তার থেকেও আপনাকে একটুখানি চোখকে প্রোটেক্ট করে রাখতে হবে। কিছু যদি পরে চোখ করকর করে, বাড়ি এসে আগে ভালো করে খাবার জল দিয়ে চোখটাকে ধুয়ে একটু ওয়েট করুন, অনেক সময় সেটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি চোখের সারফেসের ওপর কোনো জিনিস, কোনো ফরেন বডি আটকে যায়, সেটা কিন্তু চোখ ধুয়ে বা জল দিয়ে যাবে না। সেক্ষেত্রে আপনাকে একটু ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, ওটাকে রিমুভ করে দিতে হবে, ওটা ফেলে রাখবেন না। এবং চোখে কোনো বাবরি থাকলে, চোখ করকর করলে একদম চোখ রগড়াবেন না। চোখ রগড়ালেই কী হবে, বাবরির উপরে, মনির উপরে ঘষবে এবং ঘষে মনির উপরে স্ক্র্যাচ করে দেবে, ইনফেকশন হবে। চুঁচুড়া টাউন ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব 10 ক্রিকেট প্রতিযোগিতা হয়ে গেল। চূড়ান্ত পর্যায়ের খেলায় টাউন রাইজিং বিজয়ী হয়। খেলা দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো। অনূর্ধ্ব 10 ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চুঁচুড়া টাউন ক্লাবে। 4টি টিমে বিভক্ত করে নিজস্ব ক্লাবের ছেলেদের মধ্যে প্রতিযোগিতা হয় 4 দিন ধরে। তারই চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল এদিন। এই চূড়ান্ত পর্যায়ে খেলায় টাউন রাইজিং বিজয়ী হয়। হাউস লিগ দেখার জন্য দর্শক ও অভিভাবকদের ভিড় উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। ক্লাবের সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী জানান, পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে পুরনো ক্লাব চুঁচুড়া টাউন ক্লাব। এই ক্লাব ছাড়াও আরো 2টি পুরনো ক্লাব রয়েছে, ডালহৌসি ক্লাব ও CCFC ক্লাব। সবথেকে পুরনো হলেও এই দুটি ব্রিটিশ ক্লাব। বেশ কয়েক বছর ধরে বাংলা টিমে খেলোয়াড় উপহার দিচ্ছে এই ক্লাব। এই ক্লাবের প্রাক্তন ক্রিকেটার অমিত শর্মার আক্ষেপ, মাঠ রয়েছে কিন্তু খেলোয়াড়ের সংখ্যা কমছে। খেলার প্রতি আকৃষ্ট করতে যেভাবে বিভিন্ন খেলার আয়োজন করা হচ্ছে তা এক কথায় অতুলনীয়। এই ক্লাবেরই অন্যতম সদস্য অভিজিৎ বিশ্বাস এদিন মাঠে উপস্থিত হয়ে প্রাচীন এই ক্লাব সম্পর্কে অভিব্যক্তি ব্যক্ত করেন। কি বলছেন তিনি, শুনুন। আমরা স্কুলে যেতাম আর কি, তখন থেকে আমরা টাউন ক্লাবে একটা মাত্র ক্লাব দেখতাম, যে একটা লাল রঙের ক্লাব, সেটা সত্যি দেখার মতো ক্লাব। ঠিক আছে, তো তখন থেকে সেই আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন থেকে যে এই ক্লাবটা দেখতাম এবং তাকে দেখতাম এবং তার সামনে যারা খেলতো তাদেরকে দেখলাম। খুব মানে একটা কীরকম একটা ফিলিংস আসতো আর কি। তারা মোটামুটি ভগবানের পর্যায়ে যারা খেলছে, আমরা তখন একদম ছোটো ছোটো এরকম আর কি। তো তখন থেকে আমরা দেখেছি সবাই বিখ্যাত সব নাম আছে। দেখা যায় এখন কিন্তু মাঠ আছে, কিন্তু ছেলেদের দেখা পাওয়া যায় না। তারা মোবাইলে আসক্ত হয়ে গেছেন, বিভিন্ন ভিডিও গেমসে আসক্ত হয়েছেন। কি বলবেন তাদের জন্য, কি বার্তা দেবেন? জীবন সংগ্রাম করার জন্য তখনও লোকজন জীবন সংগ্রাম করতো, করে তার মধ্যে খেলা বের করতো। এখনও আমরা সেরকমই দেখছি। আপনার বুবাই আছে, এরা তো আছে, এরা তো ক্লাব করে যাচ্ছে। তার জুনিয়র ব্যাচের ছেলেরাও আছে, এরা ক্লাব করছে। কিছু অংশ করবেই আর কি, 10% লোক হলেও করবে, তারাই 100%কে খেলার মধ্যে। এই ছোট ছোট বাচ্চাদের কি বার্তা দেবেন যে এখান থেকে দাঁড়িয়ে? বার্তাটা নিজের আনন্দে, নিজের প্রাণের আনন্দে খেলবে। এটাকে বার্তাটা আমি বার্তা দিলাম তার জন্য খেললো সেরকম না, নিজের মনের আনন্দে খেলবে। মানে কি হবে সেটা পরে কথা, নিজে খুশি মন করে যাতে মাঠে আসে। তারপরে কেউ এক্সেল করলো না, সেটা আলাদা ব্যাপার। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। এখনকার মতো LMC নিউজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।